তে, শুরু করে দিই তাহলে। হ্যাঁ, আজকে হচ্ছে টেন্সরের প্রথম ক্লাস। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে আইনস্টাইনের যুগোজোর রীতি। অর্থাৎ টেন্সরের যখন কাজ করব তখন তার যোগ করার জন্য যে ধরনের নিয়ম আইনস্টাইন আবিষ্কার করেছে সেটাকে বলা হয় আইনস্টাইনের যুগোজোর রীতি। সাধারণত আমরা যখন টেন্সরটা হচ্ছে, মনে করো, যেখানে একাধিক ভেক্টর মানে কোনো রাশিকে প্রকাশ করার জন্য দুই বা ততোধিক দিকের প্রয়োজন হয়, তখন আমরা টেনসর ইউজ করব। ওকে, মনে করো তোমার কাছে একটা ভেক্টর এ আছে, তাহলে আমি সাধারণত সেটাকে লিখি কত, A1 I, তারপরে লিখি কত, A2 J, A3 K। এটা হচ্ছে তিনটা পর্যন্ত এরকম লেখা যায়, কিন্তু তিনটার বেশি যখন ভেক্টরের দিক প্রয়োজন হবে বা একটা রাশিকে প্রকাশ করার জন্য তিন চার এর বেশি যখন দিক প্রয়োজন হবে, তখন কিন্তু আইজেকে দিয়ে আর লেখা যাবে না। তখন লেখার জন্য নতুন একটা নিয়ম থাকবে, সেই নিয়মটাই হচ্ছে টেনসর। ওকে, টেনসর হচ্ছে উচ্চতর ভেক্টরকে প্রকাশ করার একটা গাণিতিক পদ্ধতি। ওকে, তাহলে এইখানে মনে করো আমি যদি এ ভেক্টর এত আর বি ভেক্টর যদি হয়, তাহলে আমরা কি দিতাম, V1 I, V2 J, V3 K দিতাম। এখন বলো তো এ ডট বি সমান কত হবে? এ ডট বি সমান কত হবে? A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। এটা জানা আছে কিনা আমাদের বলো তো, এটা জানা আছে কিনা? জি স্যার। জানা আছে। ওকে, তাহলে দেখো, ভেক্টরে যখন আমি গুণের কাজ করি বা যখন যোগের কাজ করব, বিয়োগের কাজ করব, তখন এই যে 1 1 2 2 এইরকম উপাদানগুলো থাকে। ঠিক আছে? তো এই যে এখানে যে উপাদানগুলো যোগ আকারে লিখেছি, এটা তো ধরো দিক তিন হইলে ইজিলি লেখা যায়, কিন্তু তিনের বেশি হইলে বা ভেক্টর গুলো একটা নিচে আরেকটা যদি উপরের যদি ভেক্টর হইতো, তাহলে তাকে যোগ করার যে নিয়ম সেটা হচ্ছে আইনস্টাইনের নিয়ম। যেমন ধরো তোমার A1 B1 দুইজনেই নিচে, এরকম না হয়ে ধরো A1 এর রাশির মান নিচের দিকে আর B1 এর মান এইরকম উপরের দিকে, A2 নিচের দিকে, B2 উপরের দিকে, যদি এরকম হয় তাহলে সেই রাশিগুলোকে আমরা এইভাবে লিখব, A1 X1, A2 X2, A3 X3, A4 X4, ডট ডট N Xn। এই যে যোগের যে নিয়ম, এটাকে আমরা সামেশন অফ কত দিতে পারি? এটাকে আমরা দিতে পারি সামেশন চিহ্ন দিয়ে। দেখো এখানে ওয়ানের পরে 2 আছে, 3 আছে, 4 আছে, তাইলে আমি যদি এখানে AI দেই এবং XI দেই, তাহলে আই এর মান কত হবে? 1 থেকে N পর্যন্ত লেখা যাবে নাকি যাবে না? যাবে। জি স্যার। এখন আমরা সাধারণত যখন এরকম থাকে তখন আমরা কি করি, তখন আমরা আমরা সামেশন দিয়ে এরকম যোগ করে ছোট আকারে প্রকাশ করি। এটাকে যদি আরো ছোট আকারে যদি লিখতে চাই, তাহলে আমরা লিখবো AI XI। ঠিক আছে? এই বড় অংশটাকে সামেশন দিয়ে লেখলে ছোট হবে, সামেশন বাদ দিয়ে যে আমি এটাকে প্রকাশ করি সেটা আরো ছোট হবে। ঠিক আছে? কিন্তু আমি ধরে নিব সামেশন না দিলেও আমি বুঝবো যে এখানে আই এর মান 1 থেকে N পর্যন্ত বসাতে হবে। এই নিয়মটা আইনস্টাইনের আবিষ্কার, সেজন্য এটাকে বলা হয় আইনস্টাইনের যুগোৎস রীতি। তাহলে আইনস্টাইনের যুগোৎস রীতি কি? যে সাফিক্স আর এই যে নিচে এবং উপরে যে যেগুলো উপাদান গুলো আছে সেইগুলোকে আমরা সামেশন না দিয়ে সরল আকারে যদি AI XI আকারে প্রকাশ করি, এটাকে বলা হয় আইনস্টাইনের যুগের নিয়ম। তো টেনসরের ক্ষেত্রে আমরা আইনস্টাইনের যুগের নিয়ম অ্যাপ্লাই করব। এখানে আর সামেশনের কথা উল্লেখ করবো না, সামেশন না দিলেও বুঝবো যে আই এর মান 1 থেকে N পর্যন্ত আসবে। আমার কথা কি বোঝা গেছে? ওকে, জি স্যার। আইনস্টাইনের যুগের নিয়ম। এখন দেখো, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এই টেনসর পড়তে গিয়ে আমাদের ভেক্টর গুলা নিচেও লিখতে পারি আবার উপরের দিকেও লিখতে পারি, এরকম ভেক্টর থাকতে পারে, নিচের দিকে ভেক্টর থাকতে পারে, উপর দিকে ভেক্টর থাকতে পারে, অথবা মানে একই সাথে উপরেও থাকলো নিচেও থাকলো, এরকম হতে পারে।
তো সাধারণত কোনো রাশির যদি উপরে এবং নিচে মান দেওয়া থাকে, তাহলে উপরের মানকে বলা হবে সুপারস্ক্রিপ্ট, বলা হবে সুপার, SCRIPT, সুপারস্ক্রিপ্ট। আর নিচে যদি থাকে তখন তাকে বলা হবে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, তাহলে তোমাকে কোন রাশি দেওয়ার পরে উপরে যদি পি নিচে কিউ দেওয়া থাকে, তাহলে উপরে পি নিচে কিউ এরকম বলবো না। আমরা বলবো এ এর সুপারস্ক্রিপ্ট পি এবং সাবস্ক্রিপ্ট কিউ। আমরা এইভাবে বলবো, উপরে পি নিচে কিউ এরকম বলবো না। আমরা বলবো কি, এ এর সুপারস্ক্রিপ্ট হচ্ছে পি, সাবস্ক্রিপ্ট হচ্ছে কিউ। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। তাহলে উপরে থাকলে এটা এ পাওয়ার বলা যাবে না, নিচে থাকলে বলা যাবে পাওয়ার হিসেবে, উপরে থাকলে যে পাওয়ার হিসেবে এরকম বলবো না, আমরা বলবো সুপারস্ক্রিপ্ট। আর নিচে থাকলে বলবো সাবস্ক্রিপ্ট। আমার কথা বোঝা গেছে? উপরে যে থাকবে তাকে সর্বদা সুপারস্ক্রিপ্ট হিসেবে ঘোষণা করব, নিচের অবস্থানকে সর্বদা সাবস্ক্রিপ্ট হিসেবে ঘোষণা করব। তাহলে টেন্সরে তোমার কাছে যদি কোন একটা ভৌত রাশির মান যদি এরকম দেয়া থাকে, তাহলে পড়বো যে এ রাশির সুপারস্ক্রিপ্ট হচ্ছে পি, সাবস্ক্রিপ্ট হচ্ছে কি। আর কথা কি বোঝা গেছে তাকে কিভাবে উচ্চারণ করতে হবে? জি স্যার। এখন আসো দামি সূচক। সূচক মানে তো জানি পাওয়ার, ঠিক আছে। এখন দেখো, যদি কোনো সূচক প্রদত্ত রাশিতে উপর ও নিচে অবস্থানে পুনরাবৃত্ত হয়, তখন তাকে দামি সূচক বলে। এই লাইনটা দিয়ে বোঝার চেষ্টা না করে এটা দিয়ে বোঝার চেষ্টা করো। প্রদত্ত রাশিতে ইচ্ছামূলক সূচকের পরিবর্তন নেই, অন্য সূচক স্থাপন করলে রাশিটির পূর্বের অর্থের কোনো ব্যাঘাত ঘটে না, তখন সেই সূচককে বলা হয় দামি সূচক। যেমন ধরো, আমি আমার কাছে AI XI এইভাবে লেখা আছে, তাহলে এটা আমরা পড়বো কিভাবে, এ এর সাবস্ক্রিপ্ট আই, এক্স এর সুপারস্ক্রিপ্ট আই। আমার কথা বোঝা গেছে? এখন দেখো, যখন সাব এবং সুপার দুইটা যদি একই জাতীয় হয়, ঠিক আছে, কি বলছে, উপর নিচে পুনরাবৃত্ত হয়, তখন তাকে বলা হয় গাণিতিক সূচক। তাহলে আমার কাছে একটা ভৌত রাশিতে যদি আমার কাছে কি থাকবে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট যদি সেম হয়, তখন ওই সূচককে বলা হবে আমি সূচক। আমার কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? মনে করো তোমার কাছে একটা ভৌত রাশি আছে, কারণ আমরা টেনসর করার ক্ষেত্রে ভৌত রাশিগুলো কি সুপার এবং সাবস্ক্রিপ্ট দিয়ে লিখবো। মনে করো আমি একটা রাশি দিলাম এরকম, এ বি, এতে আই আছে সাবস্ক্রিপ্ট হিসাবে, বিতে আই আছে সুপারস্ক্রিপ্ট হিসাবে, নিচে থাকলো যে, এরকম যদি থাকে, তাহলে এখানে রিপিট কে হচ্ছে বলো তো? আই। আই। তাহলে আই কে বলা হবে দামি সূচক। আর যেটা রিপিট হচ্ছে না তাকে বলা হবে বাস্তব সূচক। তাহলে টেনসরে যখন কোনো ভৌত রাশিতে যে সূচকটি উপরে নিচে পুনরাবৃত্ত হবে তাকে বলা হবে দামি সূচক, আর যেটি পুনরাবৃত্ত হবে না তাকে বলা হবে কি, বাস্তব সূচক অথবা স্বাধীন সূচক। ইজ ইট ক্লিয়ার অর নট? যেমন ধরো, এই রাশিটাই খেয়াল করো, এই রাশিটা খেয়াল করো, এ এর সুপারস্ক্রিপ্ট আর, সাবস্ক্রিপ্ট আই, এক্স এর সুপারস্ক্রিপ্ট আই। এই রাশিটায় আই উপরে এবং নিচে অবস্থান করতেছে নাকি, এবং পুনরাবৃত্ত হয়েছে, উপর নিচে পুনরাবৃত্ত হয়েছে, সেজন্য আই হলো কি, ডার্মি সূচক। এবং আর হলো কি, স্বাধীন চলক বা বাস্তব, বাস্তব। বাস্তব সূচক। ফলে আমরা প্রথমে শিখলাম কি, আইনস্টাইনের যুগের নিয়ম কিভাবে প্রয়োগ করতে হয়। এরপরে শিখলাম যে ডামি সূচক কি আর বাস্তব সূচক কি। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন আসি, যেহেতু আমরা টেন্সর পড়তেছি, টেন্সরে কিসের কাজ, টেন্সরে হচ্ছে স্থানাঙ্কের কাজ। ভেক্টর মানে তো স্থানাঙ্ক থাকবে, তবে এটা ধরো
এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, চার মাত্রা, 10 মাত্রা, অজস্র মাত্রা মাত্রা হইতে পারে। সাধারণত ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিভাবে লিখি? এক্স ওয়াই জেড আকারে লিখি নাকি? কিন্তু টেনসর পড়ার ক্ষেত্রে আমরা এই এক্স ওয়াই জেড লিখবো না, আমরা দিব x1, x2, x3। তাহলে আমরা এই যে এখানে উপরে যেগুলা দিচ্ছি, সুপারস্ক্রিপ্ট হিসেবে যেগুলা দিচ্ছি, সেগুলোকে পাওয়ার হিসেবে পড়বো না, এক্স স্কোয়ার বা x3 বলবো না। আমি পড়বো এক্স এর সুপারস্ক্রিপ্ট 1, এক্স এর সুপারস্ক্রিপ্ট 2, এক্স এর সুপারস্ক্রিপ্ট 3, অথবা x1, x2, x3 এরকম পড়বো। কিন্তু এগুলো পাওয়ার হিসাবে ধরবো না, এক্স স্কোয়ার বা এক্স কিউব বলবো না। ঠিক আছে? এগুলাকে বলা হয় সূচক। এগুলো ঘাত নয়, সংখ্যা সূচক প্রতীক, যা দ্বারা অক্ষ নির্দেশ করে। তার মানে কি, x1 হচ্ছে একটা অক্ষ, x2 হচ্ছে আরেকটা অক্ষ, x3 হচ্ছে আরেকটা অক্ষ, তিন মাত্রিক স্থানাঙ্ক অবস্থায়। যদি আমার কাছে x1, x2 এরকম n সংখ্যক থাকে, তাহলে আমার অক্ষ হবে কি, n সংখ্যক অক্ষ। n সংখ্যক কি থাকবে? অক্ষ থাকবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে টেনসর পড়ার ক্ষেত্রে আমরা স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করব? স্থানাঙ্ককে x1, x2, x3 এইভাবে প্রকাশ করব, সুপারস্ক্রিপ্ট আকারে স্থানাঙ্কগুলোকে প্রকাশ করব। ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি বা অনার্সের ফার্স্ট ইয়ারে যখন জেবি পড়ি, তখন আমরা ধরো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই যদি হয়, তাহলে লম্বটা হবে ওয়াই, মূল বিন্দু থেকে দূরত্বটা হবে এক্স। এটা আমরা জানি নাকি জানি না? এখন দেখো, মূল বিন্দু থেকে দূরত্বকে আমরা, এবং অপি রেখা যে কোণ তৈরি করবে তাকে থিটা ধরলে, এই যে এক্স ওয়াই এর পোলার স্থানাঙ্ক কত হয় আর থিটা, এটা কি জানা আছে নাকি জানা নাই? জি স্যার, জানা আছে। তাহলে এক্স ওয়াই হচ্ছে কোন ধরনের স্থানাঙ্ক? কার্টেসীয় স্থানাঙ্ক। আর থিটা হচ্ছে কোন ধরনের স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক। তাদের মধ্যে সম্পর্কটা কি ছিল? ইকুয়াল টু আর cos থিটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। এটা হচ্ছে আমাদের সম্পর্ক, এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক। এটাকে কি বলি আমরা? এটাকে বলি স্থানাঙ্কের, স্থানাঙ্কের কি, রূপান্তর। এটাকে আমরা বলি স্থানাঙ্কের রূপান্তর। কি? কার্তেশীয় থেকে কোন রূপান্তর? কার্তেশীয় হতে কিসের রূপান্তর এটা? পোলার পোলার। স্থানাঙ্ক, পোলারের রূপান্তর। এখন দেখো, টেনসরে আমরা স্থানাঙ্ক গুলাকে কিভাবে লিখবো? টেনসরে আমরা স্থানাঙ্ক গুলাকে সূচক আকারে লিখবো, x1, x2, x3, xn। এটা হচ্ছে n মাত্রার একটি স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এটাকে যদি আমি রূপান্তর করি, দেখো এটা দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিকে রূপান্তর হয়েছে নাকি হয়নি? হয়েছে। তাহলে আমরা কি করলাম, এন মাত্রার কোন স্থানাঙ্ক ব্যবস্থাকে আরেকটা এন মাত্রার স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি লিখবো? দুইটি ভিন্ন এন মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে, যাদের একটার নাম দিলাম x1, x2 ডট ডট xn, আরেকটার স্থানাঙ্কের রূপান্তর দিলাম x বার 1, x বার 2 ডট ডট x বার n। ওকে। তাহলে আমাদের নতুন স্থানাঙ্ককে আমরা এক্স বার আই দ্বারা প্রকাশ করি। ওকে। এই নতুন স্থানাঙ্কটা পুরান স্থানাঙ্কের সাথে একটা ফাংশন আকারে থাকে। তাহলে x বার আই এখানে কে কে থাকবে? x বার 1 থাকবে, x বার 2 থাকবে, x বার 3 থাকবে, x বার n থাকবে। তাহলে x বার 1 সেটা নতুন স্থানাঙ্ক, পুরান স্থানাঙ্কের একটা ফাংশন। নতুন স্থানাঙ্ক x বার 2 পুরান স্থানাঙ্কের আরেকটা ফাংশন, যেটাকে f বার 2 দ্বারা প্রকাশ করতেছি। নতুন স্থানাঙ্ক x বার 3 পুরান স্থানাঙ্ক x1, x2, x3 এর একটা আরেকটা ফাংশন, এটা এই আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে প্রতিটা নতুন স্থানাঙ্ক পুরান স্থানাঙ্কের কি হিসেবে, একাধিক ফাংশন আকারে প্রকাশ করা যাবে। এই কথাটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বুঝছি ক্লিয়ার? স্যার।
তাহলে জি এই স্যার। পুরা জিনিস, এই পুরাটাকে আমরা সাধারণ আকারে যদি লিখি তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো। কি দিব? এক্স বার ওয়ান, এক্স বার টু, এক্স বার থ্রি না দিয়ে দিলাম এক্স বার আই। এফ বার ওয়ান, এফ বার টু, এফ বার থ্রি, এফ বার এন না দিয়ে এফ বার আই দিলাম। তাহলে আই এর মান কত থেকে শুরু হবে? এক, দুই, ডট ডট আপাতত এন পর্যন্ত বসবে। এটাকে আমরা সমীকরণ দুই দিলাম। ওকে। এখন আমরা, আচ্ছা এটা, এটা এটার একটু পরে এই টপিকটা আমরা পরে বলতেছি। এটা একটু দেখো তো। মনে করো এক্স ওয়াই কে তুমি আর থিটায় রূপান্তর করলা, তাইলে আর সমান কত বলো তো? থিটা সমান কত বলো তো? এটা কি জানা আছে? জি স্যার। তাইলে নতুন স্থানাঙ্ক আর, সে কি পুরান স্থানাঙ্কের সাথে একটা ফাংশন, পুরান স্থানাঙ্ক কত এক্স ওয়াই এর সাথে একটা সম্পর্ক তৈরি করে নাকি করে না? ঠিক একই রকম নতুন স্থানাঙ্ক থিটা পুরান স্থানাঙ্ক এক্স ওয়াই এর সাথে আরেকটা ফাংশন তৈরি করে নাকি করে না? সেজন্য আমি নতুন স্থানাঙ্ক গুলা পুরান স্থানাঙ্কের এক একটা ফাংশন আকারে লিখেছি। কথাটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। স্যার। এখন আমি যদি এটাকে সমাধান করি তাহলে আমি এটা পাবো। এটা কি ছিল? নতুনের সাথে পুরানের সম্পর্ক। তাহলে এটা কি হবে? পুরানের সাথে নতুনের সম্পর্ক হবে। উপরেরটা কি বুঝাবে? পুরানের সাথে নতুনের সম্পর্ক বুঝাবে। যেমন ধরো এক্স ইকুয়াল টু আর কোস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এটা এক্স এবং ওয়াই কারা বলতো? এরা হচ্ছে মনে করো পুরা স্থানাঙ্ক। তারা কার সাথে সম্পর্ক তৈরি করে? নতুনের সাথে সম্পর্ক তৈরি করে। আর সমান কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা কি নির্দেশ করে বলতো? নতুন পুরানের সাথে সম্পর্ক। থিটা কি নির্দেশ করে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে তাদের এটা জানা থাকলে এটা বের করতে পারবো, এই পুরাটা বের করতে পারবো। বা এটা জানা থাকলে এই পুরাটা বের করা যাবে। তাহলে নতুন সমীকরণ থেকে পুরানের সম্পর্ক বের করা যাবে, পুরানের সমীকরণ থেকে নতুনদের সম্পর্ক বের করা যাবে। সেজন্য বলা হচ্ছে যে দুই নং সমীকরণ গুচ্ছকে সমাধান করলে এক্স আই কে এক্স বার আই এর ফাংশন রূপে প্রকাশ করা যায়। এখন খেয়াল করো, আমার স্বাভাবিক গুলা কি পুরান স্থানাঙ্ক, আর গুলা কি নতুন স্থানাঙ্ক। এগুলা নতুন, এগুলা হচ্ছে কি পুরাতন। তাহলে আমি এখানে কি পেয়েছি? এখানে পেয়েছি নতুনের সাথে পুরানের সম্পর্ক। তাহলে সমাধান করলে আমি কি পাবো? পুরানের সাথে নতুনের সম্পর্ক। তাহলে সমীকরণ 3 লেখা যাবে নাকি যাবে না বলো তো? সমীকরণ তিনটা লেখা যাবে কিনা? সমাধান করলে এরকম একটা ফাংশন আসবে যেখানে পুরান স্থানাঙ্ক সমান ফাংশনের নতুন স্থানাঙ্কের মান। বুঝা গেছে? জি স্যার। ওকে। তাহলে এখন আমি এই সমীকরণ দুইকে যদি পার্শিয়াল করি, যে সমীকরণ দুই যেটা আছে সেটাকে পার্শিয়াল করলে আমরা এইভাবে লিখবো। পার্শিয়াল করলে ডিফারেন্সিয়াল করতেছি, ডিফারেন্সিয়াল। এই দেখো ডিফারেন্সিয়াল করা, ডিফারেন্সিয়াল মানে নিজেদের সাপেক্ষে নিজের পরিবর্তন। তাহলে এক্স বার আই এর পরিবর্তনকে আমরা কি লিখবো? ই এক্স বার আই। এখন এক্স বার কার কার উপর নির্ভর করতেছে? এক্স বার নির্ভর করতেছে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স এন এর উপর। তাহলে ডেল এক্স বার বাই ডেল এক্স ওয়ান ডিএক্স ওয়ান প্লাস ডেল এক্স বার আই বাই ডিএক্স টু ডিএক্স টু, ডেল এক্স টু বাই ডিএক্স টু প্লাস ডট ডট ডেল এক্স বার আই বাই ডেল এক্স এন ডিএক্স এন। এটা সেকেন্ড ইয়ারে পার্শিয়ালের ডিফারেন্সিয়াল করার সূত্র। এটা কি জানা আছে নাকি আবার বুঝাই দেওয়া লাগবে? না স্যার, বুঝছি। ওকে। এখন আইনস্টাইনের যুগের নিয়ম প্রয়োগ করলে এই পুরাটার বদলে আমি কি করতে পারি? এই পুরাটার বদলে তাকে সামেশন দিয়ে লিখতে পারি। সাধারণ নিয়ম কি, পুরাটা থাকলে আমরা কি করতে পারি? সামেশন দিয়ে লিখতে পারি। এখন আইনস্টাইনের যুগের নিয়মে কি বলে? আইনস্টাইনের যুগের নিয়মে বলে যে সামেশন ছাড়া লেখা যাবে। সেজন্য পরের লাইনে আমি সামেশন বাদ দিয়ে লিখেছি। ওকে। এইটাই হচ্ছে রূপান্তরের সূত্র। এইটাই হচ্ছে রূপান্তরের সূত্র। ওকে। তাহলে আমাদের টপিক কি ছিল? স্থানাঙ্কের রূপান্তর কিভাবে হবে, তার সূত্রটা এরকম। টেনসরের ক্ষেত্রে স্থানাঙ্কের রূপান্তরটা হবে এইভাবে। কত? থ্রি এক্স বার আই সমান
ডেল এক্স বার আই ডেল এক্স জে ডিএক্স জে, এইভাবে আসবে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। এটা হচ্ছে টেন্সর পড়ার ক্ষেত্রে এটা রূপান্তরের সূত্রটা তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। ওকে, এখন আসো কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। টেন্সর নানা ধরনের আছে, তার মধ্যে প্রথম যে টেন্সরটা সেটাকে বলা হয় প্রতিচল, বাংলায় বলা হবে প্রতিচল টেন্সর। টেন্সর, প্রতিচল টেন্সর। ওকে, এখন মনে করো আমার কাছে যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেটার নাম হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, এক্স এন। স্থানাঙ্ক পদ্ধতিতে এন সংখ্যক, এখানে স্থানাঙ্ক কত, এন ডাইমেনশনাল না, এন ডাইমেনশনালের জন্য একটা ভেক্টর রাশির মান কত হবে, এন সংখ্যক হবে, যাদের নাম দিলাম A1 A2 ডট ডট an। আমার কথা কি বোঝা গেছে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা দেখো। মনে করো আমার থ্রি ডাইমেনশনাল যদি হয় তাহলে এর ভেক্টরকে আমি কিভাবে লিখতাম, A1 I A2 J A3 K, লিখতাম নাকি লিখতাম না, লেখা যেত। এখন জি যদি স্যার। আমার এন ডাইমেনশনাল হয় তাহলে আমার ভেক্টরের রাশিমালা কত হবে, এন সংখ্যক হবে। এখন আমি এই স্থানাঙ্ক থেকে আরেকটা স্থানাঙ্কে রূপান্তর করতেছি, তাহলে স্থানাঙ্কের রূপান্তরে আমরা কি জানি, এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন, যদি রূপান্তর হয় তাহলে আমরা কিভাবে লিখবো, এক্স বার ওয়ান এক্স বার টু ডট ডট এক্স বার এন। তাহলে আমি এই স্থানাঙ্ক পদ্ধতি থেকে এক্স বার ওয়ান এক্স বার টু এক্স বার এন স্থানাঙ্ক পদ্ধতিতে রূপান্তর করলাম। তাহলে এই ভেক্টর রাশিগুলো সব রূপান্তরিত হবে, তখন তারা কি আকারে আসবে, যেহেতু স্থানাঙ্কতে বার দেওয়া আছে, ভেক্টর রাশির উপাদানগুলো বার আকারে রাখবো, তাহলে এ বার ওয়ান এ বার টু এ বার এন। এখন তাদের মধ্যে রূপান্তরের সম্পর্কটা যদি এইভাবে হয়, রূপান্তরের সম্পর্কটা যদি এইভাবে হয় কিভাবে, আমাদের পুরান ভেক্টর ছিল A1, নতুন ভেক্টর হয়েছে কত, A1 বার। আমার পুরান ভেক্টর ছিল A2, নতুন ভেক্টর হয়েছে কত, A2 বার। ওকে, তাহলে A2 বার বা এ বার টু অথবা এ বার ওয়ান, সেটাকে আমরা দিলাম এ বার আই সমান কত হবে, ডেল ডেল এক্স বার আই ডেল এক্স জে, এ জে যদি আকারে প্রকাশ করা হয় তখন এই এইটাকে বলা হয়, এ জে কে বলা হয় কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরের উপাংশ। কোন মাত্রার, এক মাত্রার। এখানে যদি এ জে আছে, খালি এক থাকার কারণে এক মাত্রা হবে। এখানে যদি এ আই জে থাকতো তাহলে দুই মাত্রা, এ আই জে কে থাকতো তাহলে তিন মাত্রা। তার মানে কি, আমার রূপান্তরে কি হবে, নতুন ভেক্টরটা পুরান ভেক্টরের সাথে যদি এই সম্পর্কে দ্বারা রূপান্তরিত হয় তখন এ আই জে কে বলা হবে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর টেন্সর। ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? দেখো আমরা এখানে রূপান্তরটা কিভাবে পেয়েছিলাম, এই যে এখানে রূপান্তরটা কিভাবে পেয়েছিলাম, ডি এক্স বার আই সমান কত হচ্ছে, ডেল এক্স বার আই ডেল এক্স জে ডি এক্স জে। এটার সাথে কম্পেয়ার করো, এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে কত হবে, কত হবে, এ বার আই সমান ডেল এক্স বার আই ডেল এক্স জে এ জে। এরকম যদি হয় তখন তাকে বলা হবে কন্ট্রাভেরিয়েন্ট। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট কখন হবে, যখন ভেক্টরগুলা সুপারস্ক্রিপ্ট আকারে থাকবে, ভেক্টরগুলা সুপারস্ক্রিপ্ট আকারে থাকবে তখন বলা হবে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন আসো কোভেরিয়েন্ট। কোভেরিয়েন্টে ভেক্টর গুলা সাবস্ক্রিপ্ট আকারে থাকবে। তাহলে ধরো তোমার কাছে একটা স্থানাঙ্ক আছে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন, এখানে যে ভেক্টর গুলো আছে সেইগুলা হচ্ছে এ এর সাবস্ক্রিপ্ট A1, এর সাবস্ক্রিপ্ট A2,
এ সাবস্ক্রিপ্ট এ3 এ এন আকারে আছে। এখন এটাকে রূপান্তর করতেছি, তাহলে রূপান্তর করলে কি হবে, স্থানাঙ্ক গুলো বার আকারে দিয়ে লিখবো। x1 বার, x2 বার, ডট ডট xn বার। বার হওয়ার সাথে সাথে এই ভেক্টর গুলো সব রূপান্তরিত হবে, তখন কি হবে, a1 বার, a2 বার, a3 বার, ডট ডট an বার। আগে কি ছিল, উপরে ছিল, এখন হচ্ছে নিচে সাবস্ক্রিপ্ট আকারে, সবাই সাবস্ক্রিপ্ট আকারে রূপান্তরিত হবে। তার মানে রূপান্তরের নিয়মটা যদি এরকম হয়, এ বার আই, ডেল এক্স বার আই, ডেল এক্স জে এ জে, যদি এরকম হয় তখন তাকে বলা হবে কোভেরিয়েন্ট টেন্সর। তাহলে কোভেরিয়েন্ট কিভাবে রূপান্তর হবে আর কন্ট্রাভেরিয়েন্ট কিভাবে রূপান্তর হবে সেটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন কোভেরিয়েন্ট এবং কন্ট্রাভেরিয়েন্টের নিয়ম যেটা আছে সেটা আপাতত আমি বুঝাচ্ছি না, এটা পরে বুঝাবো। আমরা, তোমাকে বলবে যে দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর লেখো। আগে কি ছিল, এক মাত্রার। এটা লেখার নিয়ম হচ্ছে, ধরো আগের মতো তোমার কাছে x1 x2 ডট ডট xn একটা স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে দুই মাত্রা যখন বলবে তখন হবে এন স্কোয়ার, তিন মাত্রা যখন বলবে তখন এন কিউব হবে। তাইলে এন স্কোয়ার সংখ্যক রাশিমালা কি আকারে থাকবে, এ। কন্ট্রা মানে কি, সুপার না সাবস্ক্রিপ্ট হবে বলো তো? কন্ট্রাভেরিয়েন্টে সুপারস্ক্রিপ্ট হবে না সাবস্ক্রিপ্ট হবে? সুপার 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 স্ক্রিপ্ট হবে। তার মানে এখানে কি হবে, এখানে আই হবে আবার জে হবে। যেহেতু দুই মাত্রা সেজন্য এখানে দুইটা কম্পোনেন্ট হবে, আই এবং জে। এখন এইটাকে আমি রূপান্তর করতেছি নতুন স্থানাঙ্ক, তাহলে নতুন স্থানাঙ্ক আমি কি লিখবো, x1 বার, x2 বার, ডট ডট xn বার। এটা কত সংখ্যক, এটাও একটু সংখ্যক, যেখানে এই এ আই যে সেটা রূপান্তরিত হলে কি হবে, বার হবে, এবং উপরে হবে পি কিউ, নতুন নাম হবে। এবং এটা যেহেতু দুই মাত্রার তাহলে এখানে দুই মাত্রার হবে। তার মানে এই নতুনের সাথে পুরানের সম্পর্কটা হবে এইভাবে, এ বার চিহ্ন দিব, পি কিউ দিব, সমান কত হবে, ডেল এক্স বার পি বাই ডেল এক্স আই, ডেল এক্স বার কিউ, ডেল এক্স জে এ আই জে। যদি সম্পর্কটা এরকম হয় তখন এ আই জে কে বলা হবে দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট ফাংশন, দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। আমার কথা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। তাহলে যখন তারা সম্পর্কটা এইরকম হবে, উপরে হলে বার গুলো উপরে যাবে, নিচে হলে নিচে বার থাকবে, তাহলে তখন তাকে বলা হবে দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট। এখন আমাকে দুই মাত্রার যদি কোভেরিয়েন্ট বলে, কোভেরিয়েন্ট গুলো কিভাবে থাকবে বলো তো? কোভেরিয়েন্ট গুলো কিভাবে থাকবে, নিচে থাকবে। নিচের দিকে, নিচের দিকে। এ আই যে নিচে থাকলো নাকি, তার রূপান্তর হচ্ছে এ বার পি কিউ। তাহলে নতুন ভেক্টর এ বার পি কিউ সমান কত হবে, ডেল এক্স আই, ডেল এক্স বার পি। আগে কি ছিল দেখো, যখন কন্ট্রাভেরিয়েন্ট ছিল তখন তারা কিন্তু উপরে ছিল, কন্ট্রাভেরিয়েন্টে তারা উপরে থাকবে, নতুন স্থানাঙ্ক গুলো উপরে, পুরানো স্থানাঙ্ক নিচে। আর কোভেরিয়েন্টে কি হবে, নতুন স্থানাঙ্ক নিচে, পুরান স্থানাঙ্ক উপরে। তাহলে ডেল এক্স বার কিউ, ডেল এক্স জে, এখানে কত হবে, এ আই জে। এই আকারে যদি সম্পর্ক হয় তখন তাকে বলা হবে, এ আই জে কে বলা হবে দুই মাত্রার কোভেরিয়েন্ট টেন্সর। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। এতটুকু পর্যন্ত বোঝা গেছে নাকি? এখন আসো মিশ্র। মিশ্র মানে কি, উপরে কন্ট্রাভেরিয়েন্ট নিচে হচ্ছে কোভেরিয়েন্ট। তাহলে দেখো, x1 x2 xn n সংখ্যক রাশিমালা, এটা কি হবে, এ আই জে, আই হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট, যে হচ্ছে কোভেরিয়েন্ট। তাহলে এটা রূপান্তরিত হয়ে নতুন যে ভেক্টর হবে সেটা কি হবে, বার চিহ্ন হবে। আই এর যে রূপান্তর সেটাকে আমরা পি দ্বারা বুঝবো, জে এর রূপান্তরকে আমরা কিউ দ্বারা বুঝবো।
তাহলে নতুন রূপান্তর এ বার পি কিউ সমান কি দিব? ডেল এক্স পি ডেল এক্স আই, তারপরে ডেল এক্স জে ডেল এক্স বার কিউ এ আই জে। এই রূপান্তরটা যদি দেখায় তখন তাকে বলা হবে দুই মাত্রার মিশ্র টেন্সর। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন তোমাদের যে কাজ হবে, তোমাদের বইয়ে দুই মাত্রা পর্যন্ত পড়াইলাম, তোমরা শিখবা তিন মাত্রার কি, তিন মাত্রার কন্ট্রা ভেরিয়েন্ট, তিন মাত্রার কোভেরিয়েন্ট, তিন মাত্রার মিক্সড টেন্সর এর সংজ্ঞা। এইগুলো আমি আর বলবো না, এগুলা নিজেরা শিখবা। তিন মাত্রা শেষ হলে চার মাত্রা শিখবা, চার মাত্রা শেষ হলে পাঁচ মাত্রা শিখবা। এরপরে শিখবা আর মাত্রার কোভেরিয়েন্ট, টেন্সর কাকে বলে। আর মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট, এগুলো সংজ্ঞা আসে, কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। ওকে, তারপরে আর প্লাস এস মাত্রার মিক্সড টেন্সর, এইগুলো তোমাকে শিখতে হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এইগুলো আমি আমি এক মাত্রা দুই মাত্রা পড়ালাম, তোমাদের পরীক্ষাতে এক মাত্রা দুই মাত্রা আসতে পারে, তিন মাত্রা চার মাত্রা পাঁচ মাত্রা যে কোনো মাত্রা আসতে পারে। তাহলে এই সকল সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, এগুলা তোমরা বই থেকে বই দিয়ে দেখে দেখে নিবা। ওকে, এখনো কি বই নেয়ার এখনো তো অনেকগুলো বই বাকি আছে, বই অনেকেই নাও নিয়ে ফেলবা বইগুলা, নাকি বই ছাড়া পড়তে পারতেছো? ওকে, এখন আমরা রূপান্তরটা একটু দেখে নিব। রূপান্তর, কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরের রূপান্তর কি রকম আসবে? রূপান্তরের জন্য সাধারণত কি হবে, দুইটা স্থানাঙ্ক লাগবে। ধরো প্রথম স্থানাঙ্ক হচ্ছে x1 x2 xn, দ্বিতীয় স্থানাঙ্ক যেটা রূপান্তর হচ্ছে সেটা x1 x2 xn। তাহলে প্রথম স্থানাঙ্ক ব্যবস্থায় যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট, কন্ট্রাভেরিয়েন্ট উপরে থাকে না নিচে থাকে? কন্ট্রাভেরিয়েন্টের সুপার না সাব? উপরে। সুপার। উপরে, সুপার। সুপারস্ক্রিপ্ট। তাহলে এটা দিলাম আমি এক্স স্থানাঙ্কের জন্য ভেক্টরের মান। ঠিক আছে, তার এক্স বার স্থানাঙ্কের জন্য তার মান আমরা এইভাবে লিখব। এতটুকু পর্যন্ত প্রথম চার লাইন ক্লিয়ার কিনা দেখ। ক্লিয়ার? তাহলে জি স্যার। আমরা এদের রূপান্তরটাকে এইভাবে লিখব সংজ্ঞা অনুসারে। যেমন ধরো এই যে এটা যে আছে এ যে সমান এ ভেক্টরের মান ই এক্স জে এস, এটা এটা হচ্ছে ভেক্টরের মান এবং চাপের দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এটা সেকেন্ড ইয়ার ক্যালকুলাসে ছিল, যদিও উপরে আই জে কে দেয়া ছিল না, কিন্তু উচ্চতর মাত্রার জন্য আই জে কে দিয়ে পড়তে হয়। এখন আমি কি বললাম, চাপের দৈর্ঘ্য এস এবং এস বার সমান, ভেক্টরের মান এ এবং এবার সমান। তাহলে এই সমীকরণটা যদি পরিবর্তিত স্থানাঙ্ক ব্যবস্থার জন্য নেই, পরিবর্তিত স্থানাঙ্ক ব্যবস্থা কত, এ বার আই, তাহলে এ বার আই সমান এখানে যা আছে ঠিক এইরকম। এখানে যখন এ যে ছিল এ ডিএক্স জে ডিএস, তাইলে এ বার আই সমান কি দিব, এ বার ভেক্টর ডিএক্স বার আই ডিএস বার। এখন খেয়াল করো আমি এখানে কি বলছি, এ বার সমান এ, তাহলে এ বারের বদলে আমি এ দিলাম, ডিএক্স বার আই ডিএস দিলাম, এটাকে দিলাম সমীকরণ এক। সমীকরণ এক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। সমীকরণ এক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। এখন ডি এ ডিফারেন্সিয়াল, কোন স্থানাঙ্কের ডিফারেন্সিয়াল ডিএক্স বার সমান কত, এই লাইনটা আমরা জানি কিনা?
ডি ডিফারেন্সিয়াল অফ এক্স বার আই সমান ডিফারেন্সিয়াল ডেল ডেল এক্স বাই ডেল এক্স ওয়ান ডিএক্স ওয়ান, ডিফারেন্সিয়ালের সূত্র। এটা কি ভেঙে করাবো না বোঝা গেছে? মনে করো, বুঝছি স্যার। ওকে, এটা বুঝলে আমি বললাম। যেমন ধরো তোমার কাছে এফ এরকম দেয়া আছে, ধরো এক্স ওয়াই জেড, তাহলে ডিফারেন্সিয়াল অফ ইউ সমান তুমি দিবা ডেল এফ ডেল এক্স ডিএক্স, ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই, ডেল এফ ডেল জেড ডিজেড। এটা আমরা সেকেন্ড ইয়ারের ক্যালকুলাসে পার্শিয়ালে পড়েছি। এখন এখানে ডাইমেনশনাল যেহেতু এন সংখ্যক, সেজন্য এটাকে এইভাবে না লিখে এন সংখ্যক আকারে ডিএক্স ওয়ান ডিএক্স টু ডিএক্স এন আকারে প্রকাশ করছি। এবং এটাকে আমরা কি আকারে লিখতে পারি, এই পুরোটাকে আমরা সামেশন আকারে প্রকাশ করতে পারি। এবং সামেশন বাদ দিয়ে লিখতে পারি কেন? সামেশন বাদ দিয়ে কেন লিখবো বলতো? সামেশন বাদ দিয়ে কেন লিখবো আমার বলতো? সামেশন বাদ দিয়ে লেখার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে আইনস্টাইনের যুগের নীতি আচ্ছা। অনুসারে সামেশন বাদ দিয়ে লিখতে পারবো। আমার কথা বোঝা গেছে? এখন এই যে এখানে এক্স বার আই আছে না, এইখানে আমি এই মানটা আমি এখানে বসাবো, এখানে বসাবো। তাহলে বসালে কি আসবে? ডিএক্স বারের বদলে আমরা কি লিখবো? ডি ডেল এক্স বার আই ডিএক্স জে, তারপরে ডিএক্স জে ডিএস, এটা লিখবো। তারপরে এ এবং এটাকে নিয়ে যা লিখবো সেটা হচ্ছে এটার সমান, এই যে এ এবং ডিএক্স জে এবং ডিএস কে এজে দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে এজে দ্বারা লিখলাম। তাহলে এটা আসবে। এটা হচ্ছে কোন ধরনের রূপান্তর মূলত? এটা এটা হচ্ছে উপরে যেহেতু আছে, তাহলে এই রূপান্তরটা হচ্ছে কি? কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টরের রূপান্তর। সেম এই কাজটা আমরা কোভেরিয়েন্টে আমি এখানে শিটে করে দিয়েছি। এটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা দেখে নিও। তাহলেই মনে করো কোভেরিয়েন্টের রূপান্তর এবং কন্ট্রাভেরিয়েন্টের রূপান্তর শেষ হয়ে যাবে। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। কারো কোনো জি অসুবিধা আছে স্যার। এতটুকুতে? তাহলে না। আজকে আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। আমরা পরের ক্লাসে বাকি অংশ শেষ করব, কিন্তু এর আগে আমি যে পড়াগুলো দিলাম, 3 মাত্রার কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট, 4 মাত্রার কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট, মিক্সড টেন্সর, আর মাত্রা আর প্লাস এস মাত্রার, এইগুলা সব শেষ করে ফেলতে হবে তোমাদের। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই।